টাকা সঞ্চয় করলে সেটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু কাজে আসে, আর সেটা যদি বুদ্ধিমানের মতো সঞ্চয় করা যায় তাহলে কিন্তু আরও বেশি বেশি করে কাজে আসবে। তার কারণ তার বিষয়টা আমি একটুখানি একটা ছোট্ট একটা গল্পের মাধ্যমে বলতে চাইছি। সেটা হচ্ছিল দুটো বন্ধু নির্দিষ্ট সময় পর্যন্ত তারা পড়াশুনো করলো, এবং পড়াশোনা করার পর তারা ঠিক করলো তারা এবার কী করবে, একটা কাজ করবে, এবং কাজ করার পর প্রতি মাসে তারা 1,000 টাকা করে 1 বছর পর্যন্ত জমাবে। এবং 1 বছর বাদে তারা কোনো একটা জায়গাতে এসে দেখা করলো, দেখা করার পর তারা কী করলো, দেখলো প্রথম বন্ধু তার টোটাল টাকার পরিমাণ হচ্ছে হলো 12 মাসে 12,000 টাকা, মানে 1,000 টাকা করে প্রতি মাসে জমাতে শুরু করেছে, 12 মাস জমিয়েছে, এবং 12 মাস বাদে সে হিসাব করলো তার কাছে মোট টাকার অঙ্কের পরিমাণ হচ্ছিল 12,000 টাকা। আর দ্বিতীয় বন্ধু কী করলো, দ্বিতীয় বন্ধু টাকা জমাতে শুরু করলো, দ্বিতীয় বন্ধুর কাছে মোট টাকার পরিমাণ হচ্ছে হলো 12,360 টাকা। তাহলে এই যে প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধু দুজনের মধ্যে যে টাকার অঙ্কের ফারাক, এই ফারাকটা কেন হলো, তার কারণটা হচ্ছিল প্রথম বন্ধু কিন্তু টাকাটা বা জমা ছিল কিন্তু বাড়িতে লক্ষ্মীর ঘটে, তার জন্য কিন্তু তার কিন্তু টাকাটা বাড়ার কোনো জায়গাই ছিল না। আর দ্বিতীয় বন্ধু কী করলো, দ্বিতীয় বন্ধু কিন্তু তার টাকাটা ব্যাংকে কিন্তু সেভিংস অ্যাকাউন্টে রেখেছিল। তো সেভিংস অ্যাকাউন্টে রাখার দরুন কী হয়েছে, ব্যাংক তাকে 6% রেট অফ ইন্টারেস্ট দিয়েছে, আর 6% রেট অফ ইন্টারেস্ট দেওয়ার জন্য তার কিন্তু প্রথম বন্ধু থেকে একটু ফারাক হয়ে গেল। ঠিক আছে, মানে প্রথম বন্ধু যেই টাকাটা 12,000 টাকা পেয়েছে তার থেকে 360 টাকা কিন্তু বেশি পেল দ্বিতীয় বন্ধু। তাহলে এখানটা সুতরাং বলে রাখা ভালো, এই যে তার চিন্তা ভাবনা কিন্তু তাকে কিন্তু প্রথম বন্ধু থেকে একটু আলাদা করেছে। এবার প্রথম বন্ধু যদি তার দ্বিতীয় বন্ধুর মতো একটু চিন্তা ভাবনা করতে পারে তাহলে কী হতো, তাহলে কিন্তু প্রথম বন্ধুও কিন্তু দেখা যেত যে ওই শুধুমাত্র 12,000 টাকার মধ্যেই তাই সে সীমাবদ্ধ থাকতো না, সে কিন্তু 12,360 টাকা পেতে পারতো। আর দ্বিতীয় বন্ধু যদি একটু স্মার্ট ফিনান্সিয়াল প্ল্যানিং করে যদি টাকাটা ইনভেস্ট করতো তাহলে কিন্তু সে হয়তো 12,360 টাকার বদলে সে হয়তো 13,000 বা 14,000 টাকা পর্যন্ত পেতে পারতো। আজকে আমি সাধারণত আপনাদের ইনভেস্টমেন্টের 5টি সহজ নিয়ম আমি আপনাদেরকে বলবো। প্রথমত কি, প্রথমত হচ্ছিলো ইনভেস্টমেন্টের ফান্ডামেন্টাল কনসেপ্ট, দ্বিতীয়ত হচ্ছিলো ইনভেস্টমেন্টের প্রয়োজনীয়তা কী, 3 নম্বর হচ্ছে হলো ইনভেস্টমেন্ট কখন বা কোথায় করা উচিত, 4 নম্বর হচ্ছে হলো ইনভেস্টমেন্ট করার সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, আর 5 নম্বর হচ্ছে হলো ইনভেস্টমেন্টের বয়স, মানে কোন বয়সে আমাদেরকে ইনভেস্টমেন্ট করা উচিত। ঠিক আছে, তো এই জিনিসগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথমটা কি, প্রথমটা হচ্ছে ইনভেস্টমেন্টের ফান্ডামেন্টাল কনসেপ্ট। তো ইনভেস্টমেন্টের ফান্ডামেন্টাল কনসেপ্ট যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে হলো, দেখুন মানি ইনভেস্ট কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি। ঠিক আছে, আর শুধু ইনভেস্ট বলতে কিন্তু আমাদের মাথায় একটা জিনিসই আছে যে মানি ইনভেস্ট। কিন্তু এখানটা একটু বলে রাখা ভালো যে ইনভেস্ট মানে কিন্তু শুধু মানি ইনভেস্ট নয়, ইনভেস্টমেন্ট মানে কিন্তু যে সময় ইনভেস্ট হতে পারে, এনার্জি ইনভেস্ট হতে পারে। এই যে আমি আপনাদের সামনে ভিডিওটা করছি, এই ভিডিওতে আমি কী করছি, আমি কিন্তু আমার টাইম ইনভেস্ট করছি, আমি আমার এনার্জি ইনভেস্ট করছি। এবার আপনারা বলতে পারেন যে আপনি কেন করছেন এটা, তাহলে আমি বলবো যে এটা করছি ভবিষ্যতে ভালো কিছু রিটার্ন আসার আশায়, অথবা এটা বলতে পারি যে আমি চাই ফিনান্সিয়ালি মানুষ অ্যাওয়ারনেস মানুষের মধ্যে বাড়ুক। মানে আজকের দিনে ভারতবর্ষের প্রায় 80% মানুষের ইনভেস্টমেন্টের কোনো ধারণা নেই, মাত্র 20% মানুষ ইনভেস্টমেন্ট করে। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে আমি চাইছি যাতে সমাজের আরও বেশি বেশি করে মানুষ ইনভেস্টমেন্টটা করুক। তো তার জন্য আমি ইনভেস্টমেন্টের এই ভিডিওটা করছি, এটা বলতে পারেন। তার মানে সহজ কথায় ফান্ডামেন্টাল কনসেপ্ট বলতে বোঝা যাচ্ছে যে আমরা মানে ইনভেস্টমেন্ট করছি, যে ইনভেস্টমেন্টটা করার ফলে আমাদের ভবিষ্যতে কী হবে, ভবিষ্যতে আমরা ভালো কিছু রিটার্ন পাবো। ঠিক আছে, তার মানে কি, তার মানে হচ্ছে হলো যে ইনভেস্টমেন্টটা যেটা আমরা করলাম তার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট লং টার্মে আমরা কী করলাম, বেটার কিছু পেলাম। যে আজকের দিনে ধরুন আমি 1,000 টাকা করে বা 5,000 টাকা করে যেই টাকাটা রাখলাম, দেখা গেল আজ থেকে 20 বছর বাদে 30 বছর বাদে ওই টাকাটা আমার কাছে কোটি টাকার সমান হয়ে রিটার্ন আসলো। তার মানে কি, তার মানে হচ্ছে এইটাই হচ্ছে ইনভেস্টমেন্টের ফান্ডামেন্টাল কনসেপ্ট। আর দ্বিতীয়ত কি, যে কেন করব ইনভেস্টমেন্ট, দেখুন আজ থেকে যদি 20 বছর আগে যখন টিসিএস এসেছিল তখন যদি কেউ যদি 1,00,000 টাকা যদি টিসিএসে রাখতো তাহলে কিন্তু সে কিন্তু আজকে রিটার্ন পেতে হচ্ছিলো প্রায় 40 লক্ষ টাকা। তার মানে কি, তার মানে হচ্ছে হলো ইনভেস্টমেন্টটা করার কতটা দরকার বুঝতে পারছেন। বা যারা সেই দিন এইটা ভাবতে পেরেছে যে আমি আজকে 1,00,000 টাকা রাখি, 1,00,000 টাকা রাখার পর আমি আজ থেকে 20 বছর বাদে এই টাকাটা আমি তুলব, সে কিন্তু 40 লক্ষ টাকা পেয়েছে। তার মানে কি 40 গুণ রিটার্ন পেয়েছে। ঠিক আছে, তার মানে কিন্তু ব্যাংকে টাকাটা রাখলে কিন্তু এতটা রিটার্ন পেতো না। ঠিক আছে, তাহলে সুতরাং বুঝতেই পারছেন যে ইনভেস্টমেন্টের কতটা প্রয়োজন।
তিন নম্বর কি, তিন নম্বর হচ্ছে হলো মানে তিন নম্বর ব্যাপারটা হচ্ছে হলো ইনভেস্টমেন্ট কোথায় কোথায় করতে হবে বা কখন করতে হবে। তো যাই হোক, কোথায় আর কখন করতে হবে এই ব্যাপারটা যদি বুঝতে হয় তাহলে বলবো সাধারণত আমরা যেহেতু ভারতবর্ষের মানুষ, তো ভারতবর্ষের মানুষ হিসাবে আমাদের সাধারণত 5 থেকে 6টা জায়গাতেই আমরা ইনভেস্ট করে থাকি। সেটা কি কি, সেটা হচ্ছে হলো ইন্স্যুরেন্সে ইনভেস্ট করি, কোনো ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, রিয়েল স্টেটে ইনভেস্ট করি, ফিজিক্যাল অথবা ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করি, শেয়ার মার্কেটে ইনভেস্ট করি। এই সমস্ত জায়গাগুলো আমাদের কাছে খোলা আছে ইনভেস্টমেন্ট করার জন্য। ঠিক আছে, এবার কোথায় করতে হবে বা কতটা করতে হবে এটা কিন্তু আপনাকে যদি বুঝতে হয় তাহলে কিন্তু কোনো একজন ফিনান্সিয়াল প্ল্যানারের সাথে কথা বলতে হবে আপনাকে, কোথায় কত টাকা আপনি ইনভেস্ট করবেন। মানে আপনি ল্যান্ডে কত টাকা ইনভেস্ট করবেন, আপনি গোল্ডে কত টাকা ইনভেস্ট করবেন, আপনার মিউচুয়াল ফান্ডে কত টাকা পোর্টফোলিও থাকা দরকার, কতটা আপনি সোনাতে ইনভেস্ট করবেন। ঠিক আছে, তাহলে আর কতটা আপনি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করবেন বা কতটা আপনার লিকুইড ফান্ডে বা টাকা রাখা উচিত, এই পুরো ব্যাপারটা বুঝতে গেলে কিন্তু কোনো একজন ফিনান্সিয়াল প্ল্যানারের সাথে আপনার সাথে বসে কিন্তু এটা ঠিক করতে হবে। এবার 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছিল কত বছর বয়সে আমাদের ইনভেস্টমেন্ট করা দরকার। সেটা যদি বুঝতে হয় তাহলে দেখুন ইনভেস্টমেন্টের কিন্তু সেরকম কোনো ফান্ডামেন্টাল কোনো নেই, মানে ফান্ডামেন্টাল নেই মানে নির্দিষ্ট কোনো বয়স নেই যে আপনি এত বছর বয়স থেকে ইনভেস্টমেন্ট করলে আপনি সাকসেস পাবেন, এত বছর পর ইনভেস্ট করলে আপনি সাকসেস পাবেন না, এরকম কোনো ব্যাপার নেই। দেখুন আপনি যে কোনো বয়স থেকে আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। এবার ঘটনা হচ্ছে হলো আপনি যদি একটুখানি প্রথম দিক থেকে মানে প্রথম থেকে যদি ইনভেস্টমেন্টটা করা শুরু করেন, মানে অল্প বয়স থেকে ইনভেস্টমেন্ট করা শুরু করেন, তাহলে কিন্তু কী হবে, দেখা যাবে যে আপনি মার্কেটকে অনেক বেশি দিন সময় দিতে পারবেন। তাহলে সুতরাং মার্কেট আপনাকে অনেক বেশি বেশি পরিমাণ কিন্তু মানে কম্পাউন্ডিংয়ে কিন্তু বেশি রিটার্ন জেনারেট করে দেবে। আর অল্প সময় দিলে অল্প রিটার্ন আসবে, কিন্তু রিটার্ন আসবে। তাহলে এখানটা একটা উদাহরণ দেওয়া উচিত। দেখুন ওয়ারেন বাফেট কিন্তু মাত্র 13 বছর বয়স থেকে কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করেছেন। 13 বছর বয়স থেকে ইনভেস্টমেন্ট শুরু করে উনি কিন্তু পৃথিবীর কিন্তু একজন সাকসেসফুল কিন্তু ইনভেস্টার। আবার একই রকমভাবে আমাদের ভারতবর্ষের মধ্যে যদি আমি ধরি রাকেশ ঝুনঝুনওয়ালা, উনি কিন্তু 25 বছর বয়স থেকে কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করেছে, উনিও কিন্তু একজন সাকসেসফুল ইনভেস্টার। তাহলে সুতরাং বুঝতে পারলাম যে বয়সটা কিন্তু সেরকম কোনো প্রতিবন্ধকতা নয় যে এত বছর বয়স থেকে ইনভেস্ট শুরু করলে আমি সাকসেস পাবো, এত বছর বয়সের পর ইনভেস্ট করলে সাকসেস পাবো না, ওরকম ব্যাপার না। এখানটা সাধারণত মনে রাখা দরকার যে আমাদের মধ্যে নলেজটা কতটা আছে সেটাই হচ্ছে একটা বড় ব্যাপার। আর মার্কেটে লেগে থাকা আমাদের কতদিন, মানে আমরা মার্কেটে কতদিন লেগে থাকতে পারবো, এই ব্যাপারটাই সাধারণত আমাদেরকে কিন্তু মানে একটা আমাদের ফিনান্সিয়াল ফ্রিডমের মেন সূত্র আর কি। আর হচ্ছিল পঞ্চম, সাধারণত 5 নম্বর যে জিনিসটা ইনভেস্টমেন্ট করার সময় আমাদের মাথায় রাখা দরকার সাধারণত, যে আমরা যখন ইনভেস্টমেন্ট করি সাধারণত মনে রাখা উচিত আমাদের একটা জায়গাতে কিন্তু কখনোই পুরো টাকাটা রাখা উচিত নয়। আর কি, আর হচ্ছে হলো সবসময় লং টার্ম প্ল্যানিং। ঠিক আছে, শর্ট টার্ম বলে কিছু হয় না। ঠিক আছে, শর্ট টার্ম প্ল্যানিং বলে কিচ্ছু হয় না। সবসময় মার্কেটে যখন আসছেন আপনাকে কিন্তু একটু লং টার্ম ভাবনা চিন্তা করে আসতে হবে। আর কি, আর হচ্ছে হলো মানে ওই সব জানতা মানুষের থেকে একটু এড়িয়ে চলতে হবে, মানে যেই লোকটা হাওয়াতে কথা বলে তো তাদের থেকে একটু এড়িয়ে চলতে হবে, কারণ তারা সমস্ত কিছু জানে। কালকের দিনে আমেরিকার সাথে ভারতের কী সম্পর্ক হবে, চীনের সাথে বাংলাদেশের কী সম্পর্ক হবে বা ইন্ডিয়ার সাথে চীনের কী সম্পর্ক হবে, পুরো ব্যাপারটা তাদের কাছে তাদের নখদর্পণে। তো সেই সমস্ত মানুষের থেকে একটু এড়িয়ে চলবেন। ঠিক আছে, সব জানতা মানুষদের থেকে। ঠিক আছে, আর আমি আপনাদের বলবো যে ইনভেস্টমেন্ট করার পর কোনো রকম মানে টেনশন করবেন না। ঠিক আছে, টেনশন করবেন না মানে হচ্ছে অনেকে আছে যে মিউচুয়াল ফান্ডের নাম শুনেছে, এসআইপির নাম শুনেছে, শুনে টুনে চলে আসলো, আসার পর ইনভেস্ট করলো, ইনভেস্ট করার পর টেনশন করছে অথবা তাড়াহুড়ো করছে, মানে আজকে টাকা রেখে কালকেই ভাবছে যে আমি কোটিপতি হয়ে যাব, আজকে টাকা রেখে কালকেই ডবল হয়ে যাবে, এরকম ভাবনা চিন্তা করে কেউ আসবে না। তো এই সমস্ত বেসিক রুলসগুলো আপনারা যদি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনারাও কিন্তু অ্যাজ এ সাকসেসফুল ইনভেস্টার হিসাবে নিজেকে প্রমাণিত করতে পারবেন। তো আপনি আপনার ফিনান্সিয়াল জার্নিতে আপনি যদি আমাকে পাশে পেতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো এপিসোডে পুনরায় আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।